তো হ্যালো বন্ধুরা, তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটা হচ্ছে ব্লাইন্ড স্পট। তো কাহিনীর শুরুতে আমাদেরকে দিব্যা নামে একটা মেয়েকে দেখতে পায়, যে মেয়ে তার স্বামীর সাথে লড়াই করছে, আর তার স্বামীর নাম হচ্ছে রাম। সে কোথাও যাচ্ছে, দিব্যা তার পিছে পিছে এসে জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় যাচ্ছ, তুমি বাড়িতে এসে কেন থাকো না, তোমার যখনই ইচ্ছা হয় বাড়িতে আসা তখন তুমি বাড়িতে আসো, তারপর আবার তুমি চলে যাও। কিন্তু তার স্বামী রাম তাকে কোনো কথাই বলছে না। তারপর সে আবার বলতে শুরু করে যে তুমি কি আমাকে পাগল পেয়েছো। তখন দেখি যে রাম তার নিজের পকেট থেকে একটা সাইকো ডাক্তারের একটা রিসিপ্ট দেয়, বলে যে ও ডাক্তারের সঙ্গে গিয়ে তুমি কথা বলো। তারপর দেখি যে সেই জায়গার মধ্যে দিব্যা আরও রেগে যায়। তারপর রেগে তার স্বামীকে অনেক কথা বলতে শুরু করে। সে বলে যে তুমি কি অন্য মেয়ের সাথে রংলিয়া করতে যাচ্ছ, আর আমি জানি তোমার ক্যারেক্টার কীরকম। তখনই তার বাড়িতে কামবালি বাই এসে তাকে বলে যে ম্যাডাম আপনি কি বলছেন। তারপর এসব কথা শোনার পর দিব্যা গিয়ে তার বাড়িতে কামবালি বাইকে একটা থাপড় মারে। তখন সেই জায়গার মধ্যে দিব্যার স্বামী তাকে এসে একটা থাপড় মারে। তখন সেই জায়গা থেকে রাগ করে দিব্যা তার রুমে চলে আসে। আর তখন সেই জায়গা থেকে রাম স্যারও চলে যায়, আর দিব্যার ছোট একটা বাচ্চা ছিল। তারপর সে কামবালি বাই বাচ্চাটাকে রাখতে চলে যায়, কিন্তু বাচ্চারা অনেক চিল্লাচ্ছিল। তারপর সে কামবালি বাই রুমের মধ্যে যায়, সে দিব্যাকে ডাক দিয়ে আনার জন্য, যে তার বাচ্চাটা খুব চিল্লাচ্ছে। আর রুমের মধ্যে গিয়ে দেখে যে দিব্যা ফাঁসি লাগিয়ে সে আত্মহত্যা করে ফেলেছে। তারপর তখনই সেই কামবালি বাই পুলিশ স্টেশনে কল করে, আর পুলিশ স্টেশন থেকে তখন অফিসার বিক্রম আসে। বিক্রম এসে এসব কিছু সে যাচাই করতে শুরু করে। তার বাড়িতে কামবালি যে বাইটা আছে, বাইটার নাম হচ্ছে লক্ষ্মী। তারপর বিক্রম এসে তার রুমটাকে পুরো যাচাই করতে শুরু করে যে রুমের মধ্যে কিছু আছে কিনা। তারপর রুমের মধ্যে যাচাই করতে করতে সে হাতের যে আংটির মধ্যে হীরার আকারের একটা জিনিস লাগায়, সে এটা পায় এই জায়গার মধ্যে। তারপরে অফিসার বিক্রম লক্ষ্মীকে সব কিছু জিজ্ঞাসা করে, যে তার বাড়িতে কে কে আছে, কে কোথায় আছে, সব কিছু জিজ্ঞাসা করতে শুরু করে। তখন বিক্রমের নজর লক্ষ্মীর যে গালটা আছে গালের মধ্যে যায়। তখন তাকে অনেকবার জিজ্ঞাসা করার পরে সে বলে যে ঘটনা কি কি হয়েছে তার বাড়িতে আজকে। তারপর অফিসার বিক্রম যখন লক্ষ্মীকে জিজ্ঞাসা করে যে রাম স্যার আপনার কোথায় গেছে, তখন লক্ষ্মী বলে যে সে তো মুম্বাই চলে যাবে, মুম্বাই নাকি তার একটা পার্সোনাল অনেক বড় একটা মিটিং আছে। তারপরে বিক্রম তার কনস্টেবলকে বলে এয়ারপোর্টে কারোর সাথে কথা বলে বিক্রমকে তাড়াতাড়ি বাড়িতে আনার জন্য। তারপরেই বিক্রম লক্ষ্মীকে বলে যে তোমার ম্যাডাম আত্মহত্যা করেনি, তোমার ম্যাডামকে কেউ মেরে ফেলেছে। তখন বিক্রম লক্ষ্মীকে জিজ্ঞাসা করে যে তোমার ম্যাডামের পরিবারের মধ্যে কে কে আছে। ম্যাডামের পরিবারের মধ্যে কেউই নেই, কারণ সে অনাথ। আর রাম স্যারের ফ্যামিলির মধ্যেও কেউই নেই, তারা দুই ভাই আছে। এক ভাই এখান থেকে অন্য জায়গার মধ্যে চাকরি করে। তখন আমরা একজনকে দেখতে পাই যে সে একজন গুন্ডাকে সে খুঁজছে। তখনই গুন্ডা এসে পিছন দিয়ে বন্দুকটা তার মাথার মধ্যে রেখে দেয়। আর সে হচ্ছে আদিত্য, রাম স্যারের ভাই। আর সে এখানে এনআইআরের জন্য সে ট্রেডিং করছে এই জায়গার মধ্যে। তখনই সেই জায়গার মধ্যে পুলিশ আদিত্যকে কল করে তার যেন ভাবি মারা গেছে সেটা কল করে তাকে বলে দেয়। তখন সত্যতেই আদিত্য তাদের বাড়ির মধ্যে চলে আসে। তারপরে আদিত্য আসার পর বিক্রম আদিত্যকে জিজ্ঞাসা করে যে তোমার যখন ভাবি মারা গেছে তখন তুমি কোথায় ছিলে। তখন আদিত্য বলে যে আমি এনআইয়ের জন্য ট্রেনিং নিচ্ছিলাম। তারপরে বিক্রম সে আদিত্যকে বলে যে তোমার ভাবি আত্মহত্যা করেনি, কারণ তোমার ভাবি যদি আত্মহত্যা করতো তাহলে তার মুখের রং পুরোপুরিভাবে ডার্ক হয়ে যেত, কিন্তু এখনও তার মুখের রং পাল্টায়নি। আর সে যদি আত্মহত্যাই করতো তাহলে এ দড়িটা সে এ রুমের মধ্যে কোথায় পেল। হতে পারে সে তার নিজের উল্না দিয়ে আত্মহত্যা করে নিত, কিন্তু সে দড়ি কোথায় থেকে বের করলো। তারপরে বিক্রম এটাও বলে যে তার গলার মধ্যে একটা নিশান দেখতে পেয়েছি, আর তার পায়ের মধ্যেও একটা নিশান দেখতে পেয়েছি। হতে পারে যে কেউ না কেউ তার সঙ্গে এখানে মারপিট করে তারপর তাকে সেই জায়গার মধ্যে ফাঁসির মধ্যে ঝুলিয়ে চলে গেছে। তারপরে আবার লক্ষ্মীকে জিজ্ঞাসা করে যে তুমি মনে করে বলো যে বাড়িতে আর কেউ এসেছে কিনা। তখন লক্ষ্মী বলে যে আর কিছুক্ষণের জন্য জয়রাম স্যার এসেছিল, তারপর আবার জয়রাম স্যার চলেও গেছে। তারপর তখনই সেই জায়গার মধ্যে জয়রাম স্যার চলে আসে। তারপরে জয়রাম অফিসার বিক্রমকে এসে জিজ্ঞাসা করে আমার তো আজকে একটা ফ্লাইট ছিল, আমার অনেক ইমার্জেন্সি একটা মিটিং আছে, আর আপনি কেন আমাকে বাড়িতে ডেকেছেন। তখন জয়রামকে বিক্রম বলে যে আপনার বউ আত্মহত্যা করেছে, তাই জন্য আপনাকে ডাকা হয়েছে। তারপর জয়রাম যখন উপরে যেতে শুরু করে তখন বিক্রম তাকে বাধা দেয় যে এখনও ফরেন্সিক টিম আসেনি, ফরেন্সিক টিম আসলে তারপরেই আপনি উপরে যেতে পারবেন। তারপরে বিক্রম আবার জয়রামকে এটাও বলে যে আপনার বউকে কেউ মেরে ফেলেছে। তারপর বিক্রম জয়রামকে জিজ্ঞাসা করে যে আপনি বাড়িতে কেন এসেছিলেন কিছুক্ষণ আগেও।
তখন জয়রাম বলে যে স্যার আমার কিছু জরুরি কিছু ডকুমেন্ট বাড়িতে ফেলে গিয়েছিলাম, সেটাই আমি নিতে এসেছি। তারপরে বিক্রম জয়রামকে বলে যে হতে পারে যে তোমার আর তোমার বউয়ের মধ্যে অনেক মারপিট যে তোমার বউয়ের মধ্যে অনেক ঝগড়া চলছিল, হতে পারে তোমার বউকে তুমি মেরে ফেলেছ। তখন সেই জায়গার মধ্যে লক্ষ্মীও বলে যে জয়রাম স্যারকে সে শুধু বাড়িতে আসতে দেখেছে কিন্তু যেতে সে দেখেনি। পরে জয়রাম বলে যে আমার বাড়িতে একটা সিসিটিভি ক্যামেরা আছে, আপনি না হলে সিসিটিভি ক্যামেরাটা আপনি চেক করতে পারেন। তারপর যখন সিসিটিভি ক্যামেরা চেক করে তখন দেখে যে সত্যিই জয়রাম বাড়িতে এসে বেশিক্ষণের জন্য থাকেনি। সে বাড়িতে এসে ডকুমেন্ট নিয়ে এসে চলে গেছে। আর বিক্রম তখনই বুঝে গেছে যে জয়রাম এত কম সময়ের মধ্যে সে বিদ্যাকে মারতে পারবে না। তখন তার সন্দেহ আবার লক্ষ্মীর উপর চলে যায়। তারপরে বিক্রমের মাথার মধ্যে একটা জিনিস আসে যে হঠাৎ করে বাড়িতে মধ্যে কিছু হয়ে গেলে তাহলে বাড়ির মানুষকে আগে কল করে, আর আপনি হঠাৎ করে কেন পুলিশকেই কল করলেন? তখন সেই জায়গার মধ্যে লক্ষ্মী ভয়ের ঠেলে সে বলে দেয় যে সে প্রথম রাম স্যারকেই কল করেছে, কিন্তু রাম স্যার বলেছে যে আগে পুলিশকে কল করে বলার জন্য, যাতে তাদের উপর কোনো রকমভাবেই সন্দেহ না আসে। তারপরে তাদের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলার পর বিক্রম জানতে পারে যে এখানে লক্ষ্মী আর রাম স্যারের মধ্যে কিছু একটা চক্কর চলছিল। তখন বিক্রম সে লক্ষ্মী আর রাম স্যারকে বলে যে তোমরা দুজন ভালো থাকার জন্য তোমরা দুজন মিলে দিব্যাকে মেরে ফেলেছ, তাই না? তখনও সেই জায়গার মধ্যে লক্ষ্মী বলে যে সে মারেনি। তারপর বিক্রমের নজর একটা বাড়ির ফ্রেমের মধ্যে যায়, যে ফ্রেমের মধ্যে বিক্রমের সাথে একটা মহিলা আর একটা বাচ্চা ছেলে আছে। তখন লক্ষ্মীকে জিজ্ঞাসা করে যে সে কে? তখন বলে যে এটা রাম স্যারের প্রথম বউ, আর তার প্রথম বউ ক্যান্সারে মারা গেছে, তাই জন্য সে আর এ দুনিয়াতে নেই। তারপরে বলে এই বাচ্চা ছেলেটা সে হচ্ছে বিনোদ, আর সে উপরে একটা কমরের মধ্যে উপরে একটা রুমের মধ্যে থাকে। তারপরে বিক্রম উপরে রুমে গিয়ে দেখে যে বিনোদ সে রুমের মধ্যে আছে। তখন আদিত্য বলে যে তার মা মারা যাওয়ার পরেই সে কারোর সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছে। তখন সেই জায়গার মধ্যে আদিত্য বলে যে যখনই বিনোদের মা মারা গেছে তারপর থেকে সে কারোর সাথে চলাফেরা মিশা করা সে এসব কিছু বন্ধ করে দিয়েছে, সে রুমের মধ্যে বসে শুধু আর্ট করে। তারপর বিক্রম গিয়ে চেষ্টা করছে যে তার সঙ্গে কথা বলে সে এত রাত্রি হয়ে গেছে সে এখনও কেন ঘুমায়নি। তখন সে বাচ্চাটা বলে যে সে একটা বাচ্চারা কান্নার আওয়াজ শুনছিল, তারপরে তার ঘুমটা ভেঙে গেছে, সে নিচে গিয়ে দেখে যে নিচে কেউই নেই। তারপর সে আবার রুমের মধ্যে এসে ড্রয়িং করছে। তারপরে বিক্রম আবার নিচে চলে আসে, নিচে এসে লক্ষ্মীকে বলে যে প্রথম থেকে আমার সন্দেহ হচ্ছে যে তোমরা কিছু না কিছু একটা লুকাচ্ছ। তখন বিক্রম লক্ষ্মীকে বলে যে তুমি তো বলেছ যে তুমি কিচেন রুমে ছিলে, তাহলে কিচেন রুমে থাকলে বিনোদ যখন নিচে এসেছিল তখন বিনোদ তোমাকে দেখতে পায়নি কেন? তারপরে লক্ষ্মী বলে যে কিছুক্ষণের জন্য অনেক বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আমি আমার বাচ্চাকে দেখতে গিয়েছিলাম, আর আমার এখান থেকে আমার রুম বেশি দূর না। তারপরে বিক্রম লক্ষ্মীর যে মেয়ে আছে মানসা তাকে বাড়িতে ডাক দেওয়ার পর তাকে পুছতাছ করা শুরু করে দেয়, জিজ্ঞাসা করে যে তুমি কোন ক্লাসে পড়ো? তখন মানসা বলে যে সে 9th স্ট্যান্ডার্ডে পড়াশোনা করে। তারপরে মানসাকে জিজ্ঞাসা করে যে তুমি কি জানো যে দিব্যা ম্যাডাম মারা গেছে, আর সব কিছু সন্দেহ শুধু তোমার মার উপরে গিয়ে পড়ছে, তুমি কি মনে করছো যে তোমার মাই দিব্যা ম্যাডামকে মেরে ফেলেছে? তখন মানসা বলে যে না স্যার, আমার মা এসব কাজ করতেই পারে না। তখন বিক্রম বলে যে তাহলে কি তুমি করেছো? তারপরে বিক্রমকে সবাই বলছে যে আপনি এসব কথা একটা বাচ্চা মেয়েকে কিভাবে বলছেন? তখন বিক্রম বলে যে যা কিছু হয় তা কিছু দেখা যায় না, আর যা কিছু দেখা যায় তা কিছু হয় না। তারপর বিক্রম আবার মানসাকে জিজ্ঞাসা করে যে বলো যে দিব্যা ম্যাডামকে তুমি কেন মেরে ফেলেছো? তারপরে বিক্রম স্যার দেখে যে মানসার গলার মধ্যে একটা দাগ লেগে আছে, আর যে দাগটা দিব্যা ম্যাডামের গলার মধ্যেও ছিল। বিক্রম স্যার যখন দিব্যা ম্যাডামের রুমের মধ্যে এসেছিল একটা ছোট্ট একটা জিনিস পেয়েছিল, সেই জিনিসটা ছিল মানসারই। তখন বিক্রম বলে যে মানসাকে যে তাহলে কি সত্যি তুমি দিব্যা ম্যাডামকে মেরে ফেলেছ? তখন সেই জায়গা থেকে লক্ষ্মী বলে যে দিব্যা ম্যাডামকে মানসা মারেনি, যে স্যার দিব্যা ম্যাডামকে আমি মেরেছি। তখন মানসা বলে যে সে তাদের বাড়ির মধ্যে এসেছিল, এসে দেখে যে নিচে বাচ্চাটা কান্না করছে, আর উপর থেকে দিব্যা ম্যাডাম চিল্লাচ্ছে লক্ষ্মীকে। তারপর মানসা চলে যায় লক্ষ্মীর কাছে যে কেন সে ডাক দিচ্ছে। তারপর সেই জায়গার মধ্যে যাওয়ার পর দেখে যে একটা কাঁচের গ্লাস নিচে পড়ে আছে, সেটাকে সে পরিষ্কার করে নিয়ে চলে আসবে। আর তখন সেই জায়গার মধ্যে দিব্যা ম্যাডাম তাকে অনেক কথা শোনাচ্ছে,
যে তোমরা মা আর মেয়ে আমার বাড়িতে পড়ে থাকো, তোমাদের কি আর অন্য কোথাও কোনো কাজ নেই? আর দিব্যা ম্যাডাম এটাও বলে দেয় যে তোমার মা তো কারোর সাথে শুয়ে শুয়েও টাকা ইনকাম করতে পারে, আমার বাড়িতে থেকে কাজ করার কিসের দরকার তোমাদের? তারপরে দিব্যা সে মানসাকে একটা লাথিও মারে, আর তখন সেই জায়গার মধ্যে মানসাও রাগের মাথায় দিব্যাকে মেরে দেয়। তখন তারপর তাদের মধ্যে হাতাপাই শুরু হয়ে যায়। তারপর রাগের মাথায় মানসা দিব্যাকে একটা জোরে ধাক্কা মারে, ধাক্কা মারার সাথে সেই জায়গার মধ্যে দিব্যা মৃত্যু হয়ে যায়। তারপরে সেই জায়গার মধ্যে লক্ষ্মী চলে আসে। লক্ষ্মী এসে দেখে যে দিব্যা ম্যাডাম সেই জায়গার মধ্যে মারা গেছে, আর এসব দেখে সে তার মেয়ে মানসাকে প্রচুর মারধর করতে শুরু করে যে তুই এসব কি করে দিয়েছিস। তারপরে তখনই লক্ষ্মী আর মানসা মিলে সে দিব্যাকে সে পাঙ্কার মধ্যে লটকে দিয়েছিল। তারপরে এখান থেকে মানসার ক্লাসের একটা কাহিনী দেখায়, যে কাহিনীর মধ্যে মানসাকে তার ক্লাসমেটরা জিজ্ঞাসা করছে যে তোমার বাবাকে, আর এই দুনিয়ার মধ্যে বাবা ছাড়া তো কেউ জন্মই হতে পারে না। তখন ডেলি এসে এসব যখন জিজ্ঞাসা করে তার ক্লাসমেটরা, তারপরে একদিন এসে সে তার মা লক্ষ্মীকে জিজ্ঞাসা করে যে সত্যি সত্যি বলো যে আমার বাবাকে। তারপর লক্ষ্মী তাকে কথা দেয় যে তুই কাউকে এসব কথা বলতে যাবি না, আর তোর বাবা হচ্ছে রামসারি। তারপরে মানসা এসব কথা শোনার পর সে খুশি হয়ে যায়, সে ভাবতে শুরু করে যে রামসারের বাড়িটাই তার বাড়ি। কিন্তু দিব্যা ম্যাডাম তাকে অনেক সময় অনেক কথাবার্তা শোনাতো, আর মানসা এটাও বলছিল যে দিব্যা সবসময় আমাদেরকে কুত্তা মনে আর মানসা এটাও বলছিল যে দিব্যা ম্যাডাম সবসময় আমাদেরকে কুত্তা বলেই মনে করতো। তারপরের দিনে আমরা দেখি যে বিক্রম সে চলে গেছে সে হসপিটালের মধ্যে, হসপিটালে ডাক্তারের সঙ্গে তার খুবই ভালো একটা সম্পর্ক আছে। সেই জায়গার মধ্যে জানতে পারে যে এখানে সে মাথার মধ্যে ব্যথা লাগার কারণে দিব্যার মৃত্যু হয়নি, সেই জায়গার মধ্যে তাকে কিছু খাইয়ে দিয়েছে, তারপরে তার মৃত্যু হয়েছে। তারপর এসব কথা যখন জয়রাম স্যার শুনতে পারে সে তো এখানে হতভাগা হয়ে যায়। আর অন্যদিকে বিনোদ সে এসব কথা শোনার পর সে দৌড়ে আবার তার রুমের মধ্যে চলে যায়। তারপর সেই জায়গার মধ্যে বিনোদের যে রুমটা আছে রুমের মধ্যে একটা কাবাট আছে, সে কাবাটের চাবি কোথায় আছে সে রামচারকে জিজ্ঞাসা করে। তখন রামচার বলে যে এটার কাবাটের চাবি কোথায় আমিও জানি না, কিন্তু বিক্রম অনেক চালাক একজন অফিসার ছিল, সে তার যখন বিনোদের মার যেন একটা ছবি টাঙানো আছে ছবির পিছনেই সে চাবিটা রাখা আছে, সেখান থেকে সে চাবিটা নিয়ে কাবাটটা খুলে দেখে যে সেই জায়গার মধ্যে তার মার কিছু ছবি আঁকানো আছে, আর সেই জায়গার মধ্যে একটা ওষুধের ডিব্বা আছে। তারপরে কিছু একটা ওষুধ পাওয়ার পর সে জয়রামকে বলে যে এই ওষুধটা সে খাওয়ার জন্য। তারপরে বিনোদ সে যে আরমানির পিছনে লুকিয়েছিল সেখান থেকে সে চলে আসে, এসে জয়রামের হাতে থেকে সে ওষুধের ডিব্বাটা সে ফেলে দেয়। তারপরে বিক্রম বিনোদকে জিজ্ঞাসা করে যে তুমি এসব কেন করেছ? তখন বিনোদ বলে যে আমি যখন শুনছিলাম যে বাচ্চাটা চিল্লাচ্ছিল তখন আমি নিচে যাই, আর সেই জায়গা থেকে শুনি যে দিব্যা উপর থেকে খুব চিল্লাফালা করছে যে তাকে জল দিয়ে আসার জন্য। তারপর সে জলের মধ্যে এই ওষুধটা মিশিয়ে দিয়েছিল, মিশিয়ে বিদ্যাকে নিয়ে দিয়ে দেয়। তখন বিক্রম বলে যে তুমি এসব কাজ কেন করেছ? তখন সেই জায়গার মধ্যে বিনোদ বলে যে সে তার মার জায়গা অন্য কোনো মেয়েকে সে দেখতেই চায় না। আর এ ওষুধের ডিব্বা এসেছে যে বিক্রমের সাথেও সবসময় যে জয়রামের সাথেও সবসময় বিনোদের মারও ঝগড়া হতো। তারপর একদিন ঝগড়ার ঠেলায় বিনোদের মা সে ওষুধ এনে সে ভেবেছিল যে ওষুধটাকে সে মারা যাবে, তারপর জয়রাম এসে তাকে বাঁচিয়ে নেয়। তারপর থেকে বিনোদ এ ওষুধটাকে লুকিয়ে রেখে দিয়েছিল, কিন্তু তবেও তারপরে তার মা মারা যায়। তার কিছুদিন পরে জয়রাম আবার দিব্যাকে বিয়ে করে নিয়েছিল, কিন্তু তাদের বিয়ার বেশি দিন যায়নি, তাদের মধ্যে আবার ঝগড়াঝাটি শুরু হয়ে গেছিল। তারপরে পুলিশ এসে সে বিনোদকে এখান থেকে নিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে বিক্রম থানার মধ্যে আছে, তখন ডাক্তার তাকে কল করে যে তাড়াতাড়ি তার অফিসে আসার জন্য, আর সেই জায়গার মধ্যে আদিত্য আগেই উপস্থিত ছিল। তখন ডক্টর বলে যে এইটুকু ওষুধ খেয়ে দিব্যার মৃত্যু হতে পারে না, হলে বেশি হলে লুজ মোশন বা পেট খারাপ হতে পারে। তারপরে ডাক্তার বলে যে দিব্যা মরার পিছনে একটাই কারণ যে তার কিছু জিনিসের মধ্যে পয়জন মিশিয়ে দিয়েছিল, আর পয়জন এরকম একটা জিনিস যে ইনসান তাড়াতাড়ি তার মৃত্যু হয় না, তার মৃত্যু ধীরে ধীরে হয়, আর যেই দিব্যাকে মেরে ফেলেছে সে অনেক সাথী। তারপরে আমাদেরকে জয়রামের পাড়া প্রতিবেশী একজনের কল আসে। তারপরে বিক্রমের কাছে তাদের পাড়া প্রতিবেশী একজনের কল আসে, সে বলে যে একদিন রাত্রেবেলায়
বিক্রমের বাড়ির মধ্যে কিছু একটা জ্যাকেট পরে মাথার মধ্যে টুপি দিয়ে তার বাড়ির মধ্যে লুকিয়ে ঢুকেছিল। আর এইসব কিছু যে তার পড়শি আছে, পড়শির সিসি ক্যামেরার মধ্যে এসে পড়েছিল। তারপর সে সিসি ক্যামেরার মধ্যে দেখে যে বিদ্যা রুমের মধ্যে সে জানালার সাইডে দিয়ে সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠে কিছুক্ষণ পরেই সেখান থেকে আবার নেমে সে চলে যায়। তখন বিক্রম সে লোকটাকে বলে যে আপনি এই স্টেজ ছেড়ে আপনি কোথাও যেতে পারবেন না, আপনি এখানেই থাকতে হবে আপনাকে। তারপরে বিক্রম আবার এসব জিনিস নিয়ে সে যাচাই করতে শুরু করে দেয়। তারপরে কিছুক্ষণ পরেই তার কাছে আবার কল আসে যে ডাক্তারের রুমটা পুরো জ্বলে গেছে আর এখানে যা যা জিনিসপত্র ছিল সব কিছুই পুরো জ্বলে ছাইকাই হয়ে গেছে। তারপরে বিক্রম তাড়াতাড়ি করে সে ডাক্তারের চেম্বারের মধ্যে যায়। চেম্বারের মধ্যে গিয়ে সে দেখতে পায় যে পুরো চেম্বারই জ্বলে পড়ে গেছে। আর সেই জায়গার মধ্যে সে একটা প্রুফ পায়। সেই জায়গার মধ্যে আদিত্যর যে আইডি কার্ড আছে, আইডি কার্ডের একটা সামান্য ছবি সে দেখতে পায়। আর তখন থেকে তার পুরো সন্দেহ গিয়ে আদিত্যর উপর দাঁড়ায় যে তার ভাবিকে সে কেন মারছে। তারপরে বিক্রম আদিত্যর বাড়ির মধ্যে এসে চলে যায়। বাড়ির মধ্যে গিয়ে দেখে যে কিভাবে একটা কেস সলভ করবে এরকম অনেকগুলি বই রাখা আছে। আর একটা সাইকো থ্রিলার মুভি তার টিভির মধ্যে চলছে, কিন্তু তার বাড়ির মধ্যে কেউই নেই। তখন সেই জায়গার মধ্যে আদিত্য চলে আসে। আদিত্য আসার পর বিক্রম আর আদিত্যর মধ্যে সেই জায়গার মধ্যে লড়াই হয়ে যায়। আর বিক্রমের যেন কনস্টেবল আছে সেই জায়গার মধ্যে বিক্রমকে বাঁচানোর জায়গায় উল্টো তার মাথার মধ্যে বাড়ি মারে। তারপরে আমরা দেখতে পাই যে বিক্রমকে একটা চেয়ারের মধ্যে বসে বেঁধে রেখেছে। তারপর আদিত্য বিক্রমকে বলে যে আমি ভাবিনি যে তুমি আমি ভাবিনি যে কেসটাকে তুমি এত তাড়াতাড়ি সলভ করে দেবে, যে আমার ভাবার থেকেও তুমি অনেকক্ষণ চালাক নিকলে, যে আমার ভাবার থেকেও তুমি অনেক চালাক হয়ে গেছো। তারপর আদিত্য বলে যে তুমি ভাবছো যে এই দিব্যাকে কে মার্ডার করেছে, আর আমি যদি সত্যটা বলি যে আমি মারিনি, অন্য একজন মেরেছে, তাহলে কিন্তু তোমার পুরো হোশই উড়ে যাবে। তখন বিক্রমকে বলে দেয় যে আসল খুনি তুমি। তারপরে আদিত্য বলতে শুরু করে যে আমি তোমাকে নিয়ে অনেক কিছু যাচাই করতে শুরু করেছি। তারপর আমার কাছে এরকম অনেক জিনিস এসেছে যে তুমি দিব্যাকে আগে থেকেই চিনতে। তারপরে আমি তোমার পিছা করতে শুরু করেছি, যে তুমি যেখানেই যাও শুধু তোমার হাতে ঘড়ি থাকা সত্ত্বেও তুমি মানুষের বাড়ির ঘড়ির দিকে তুমি তাকাও। আর তখনই আমার সন্দেহ গিয়ে দাঁড়াচ্ছিল বারবার, আর তখনই আমার সন্দেহ বেড়ে যাচ্ছিল। তারপর আমি তোমার পিছা করতে করতে দেখি যে তুমি একটা ওয়াচের দোকানের মধ্যে ঢুকে তোমার ঘড়িটাকেও তুমি ঠিক করেছিলে। তারপরে বিক্রমকে আদিত্য বলে যে তোমার উপর সন্দেহ কখন গিয়ে আমার শেষ হলো, যখন যে জায়গা থেকে বিদ্যার রুমের মধ্যে উপরে উঠা যায় সেই জায়গার মধ্যে গিয়ে আমি চেক করার পর দেখতে পাই যে ঘড়ির যেন টাইম সেট করার জন্য একটা রাউন্ড সার্কেল থাকে, সেটা সেই জায়গার মধ্যে পড়ে রয়েছিল। তারপরে থেকে তোমার ঘড়িটা নষ্ট হয়ে গেছিল। তুমি তো ভাবছিলে যে দিব্যার মার্ডারের পিছনে দিব্যার কোনো বাড়ির লোককেই তুমি ফাঁসিয়ে দেবে, কিন্তু আমি যখন সেই জায়গার মধ্যে এন্ট্রি মারি তখন তুমি কোনোরকমভাবে কেসটাকে সলভ করার জন্য চেষ্টা করছিলে। আর আমি তোমার কনস্টেবলকে আগেই বলে দিয়েছিলাম যে তুমি যদি আমাকে কোনো ফাঁসানোর চেষ্টা করো তাহলে তখনই বুঝে যাব